ব্ল্যাক ফাইল ৭৭, কালো ফাইল ৭৭। প্রথম খুন, কলকাতা, রাত ২:১৭। মুষলধারে বৃষ্টি পড়ছে। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে শহরের ফাঁকা রাস্তা। হঠাৎ ওয়্যারলেসে ভেসে এলো, কন্ট্রোল টু ক্রাইম ব্রাঞ্চ, সেক্টর ৯-এর পুরনো গুদামে একটি মৃতদেহ পাওয়া গেছে, পরিস্থিতি অস্বাভাবিক। ক্রাইম ব্রাঞ্চ অফিসার অর্ণব সেন তখনও অফিসেই ছিল। টানা ৩ দিন ধরে সে একটি অপহরণ মামলার তদন্ত করছিল। খবরটা শুনেই সে বেরিয়ে পড়ল। অপরাধস্থল, পুরনো গুদামঘর, চারপাশে পুলিশ টেপ লাগানো, ফরেন্সিক টিম কাজ করছে। অর্ণব ভিতরে ঢুকতেই থমকে দাঁড়াল। মেঝের মাঝখানে পড়ে আছে একজন মধ্যবয়স্ক লোকের মৃতদেহ। লোকটির চোখ দুটো খোলা, মুখে ভয়ের ছাপ। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, লোকটির শরীরে এক ফোঁটা রক্তও নেই, যেন শরীরের সমস্ত রক্ত কেউ বের করে নিয়েছে। ফরেন্সিক অফিসার ডাক্তার রাহুল বললেন, বাইরে কোনো আঘাত নেই, কিন্তু শরীরের ভেতরে এক ফোঁটা রক্তও নেই। অর্ণব অবাক, এটা কিভাবে সম্ভব? ডাক্তার মাথা নাড়লেন, জীবনে এমন কেস দেখিনি। প্রথম সূত্র, মৃতদেহের পাশে একটি কালো রঙের খাম পড়েছিল। খামের উপর শুধু লেখা ফাইল ৭৭। অর্ণব গ্লাভস পরে খাম খুলল। ভিতরে মাত্র একটি কাগজ। তাতে টাইপ করা ছিল, এটা প্রথম, আরও ৬ জন বাকি। তার নিচে একটি সংখ্যা ৭৭। পরিচয়, মৃত ব্যক্তির নাম সুব্রত মল্লিক, বয়স ৫৮, একজন প্রভাবশালী ব্যবসায়ী। কিন্তু তদন্ত করতে গিয়ে জানা গেল, গত ২০ বছর ধরে লোকটা প্রায় লোকচক্ষুর আড়ালে ছিল। কোনো ব্যবসার রেকর্ড নেই, কোনো অফিস নেই, তবুও কোটি কোটি টাকার মালিক। অর্ণবের সন্দেহ আরও বাড়ল। পুরনো ডায়েরি। সেদিন বিকেলে মেহরিন অর্ণবকে একটি পুরনো ডায়েরি দিল। ডায়েরিটা ছিল তার বাবার। তার বাবা ছিলেন একজন সাংবাদিক। ১৯৯৯ সালে রহস্যজনকভাবে খুন হন। শেষ পাতায় লেখা ছিল, ব্ল্যাক ফাইল ৭৭ খুঁজে পেয়েছি। যদি আমি মারা যাই, বুঝবে ওরা আমাকে খুঁজে পেয়েছে। অর্ণবের শরীর কেঁপে উঠল। দ্বিতীয় খুন। ঠিক তখনই ফোন বেজে উঠল। ওপাশ থেকে কন্ট্রোল রুম। স্যার, আরেকটা খুন হয়েছে। কোথায়? ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনে। অর্ণব ছুটে গেল। সেখানে পৌঁছে তার বুক কেঁপে উঠল। দ্বিতীয় মৃতদেহ, একই অবস্থা, এক ফোঁটা রক্ত নেই। আর মৃতদেহের পাশে আরেকটি কালো খাম, তাতে লেখা ফাইল ৭৭। কাগজে এবার শুধু একটি লাইন, ২ শেষ, এখন শুরু হবে আসল খেলা। রাত 12:30। অর্ণব বাড়ি ফিরেছে। হঠাৎ অজানা নম্বর থেকে ফোন। ওপাশে ভারী গলা, ফাইলটা বন্ধ করে দাও অফিসার। অর্ণব বলল, তুমি কে? লোকটা হেসেছে বলল, যদি ব্ল্যাক ফাইল ৭৭ খুলে ফেলো, তাহলে পরের মৃতদেহটা তোমার হবে। কল কেটে গেল। অর্ণব জানলার বাইরে তাকিয়ে রইল। দূরে আবার বজ্রপাত হলো। সে বুঝতে পারল, এটা শুধু একটা খুনের মামলা নয়, এটার পেছনে লুকিয়ে আছে বহু বছরের অন্ধকার ইতিহাস। আর সেই ইতিহাসের দরজা সে ইতিমধ্যেই খুলে ফেলেছে। ২৫ বছর আগের রক্তাক্ত রাত। সকাল ৮টা। ক্রাইম ব্রাঞ্চের কনফারেন্স রুমে বড় স্ক্রিনে ২টি মৃতদেহের ছবি ভেসে উঠেছে। অর্ণব চুপচাপ বসে আছে। কমিশনার দেবাশিস ঘোষ বললেন, ২ জন মানুষ মারা গেছে। ২ জনের শরীরেই রক্ত নেই, আর ২ জনের পাশেই একই খাম। ঘরের সবাই নিশ্চুপ। কমিশনার আবার বললেন, এই কেস এখন থেকে টপ প্রায়োরিটি, মিডিয়া কিছু জানতে পারবে না। অর্ণব শুধু একটা প্রশ্ন করল, স্যার, ব্ল্যাক ফাইল ৭৭ আসলে কি? কথাটা শুনেই কমিশনারের মুখের রং বদলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, এই নামটা তুমি কোথায় শুনেছ? অর্ণব উত্তর দিল, মৃতদেহের পাশে পাওয়া খামে লেখা ছিল। কমিশনার কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, এই নামটা আর কখনো উচ্চারণ করবে না। এটাই ছিল সবচেয়ে অদ্ভুত উত্তর, পুরনো আর্কাইভ। সেদিন দুপুরে অর্ণব গোপনে পুলিশের পুরনো রেকর্ড রুমে ঢুকল।
25 বছরের পুরনো ফাইলগুলো ধুলোয় ঢাকা। সে 1999 লেখা আলমারিটা খুলল। হঠাৎ একটা কালো ফাইল মেঝেতে পড়ে গেল। ফাইলের ওপর লাল কালি দিয়ে লেখা ক্লাসিফাইড ফাইল 77। ঠিক তখনই পুরো রুমের লাইট নিভে গেল। অন্ধকার। তারপর ধূপ, ধূপ, ধূপ। কারো হাঁটার শব্দ। অর্ণব দ্রুত পিস্তল বের করল। কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ টর্চের আলো ফেলতেই একটা কালো পোশাক পরা মানুষকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মুখে কালো মুখোশ, ডান হাতে একটি ধারালো ছুরি। মাত্র 2 সেকেন্ড, তারপর লোকটা অদৃশ্য। অর্ণব দৌড়ে বাইরে এলো। কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে আছে একটি কালো দাবার রাজা ঘুঁটি। ফাইল 77। অর্ণব অফিসে ফিরে ফাইল খুলল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা অপারেশন ব্ল্যাক 77। তার নিচে 7 জন মানুষের ছবি। দুজনের ছবিতে লাল ক্রস। অর্ণব থমকে গেল। দুজনই সেই 2 মৃত ব্যক্তি। আরও 5 জন বেঁচে আছে। সবাই দেশের প্রভাবশালী মানুষ। একজন মন্ত্রী, একজন শিল্পপতি, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন পুলিশ অফিসার। আর শেষ ছবিটা দেখে অর্ণবের হাত কেঁপে উঠল। ছবিতে যিনি আছেন তিনি বর্তমান পুলিশ কমিশনার দেবাশিস ঘোষ। 1999 সালের ঘটনা। ফাইলে লেখা 1999 সালের 17 জুলাই শহরের বাইরে একটি গোপন গুদামে 7 জন প্রভাবশালী ব্যক্তি মিলিত হয়েছিল। সেদিন সেখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে, কিন্তু পুরো রিপোর্টের মাঝখান থেকে কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলা হয়েছে। শেষ পাতায় শুধু লেখা সাক্ষী একজন শিশু, স্টেটাস মিসিং। মেহরিনের তথ্য। মেহরিন আবার অর্ণবের সঙ্গে দেখা করল। সে একটা পুরনো ক্যাসেট প্লেয়ার বের করল। বাবার জিনিসপত্রের মধ্যে এটা পেয়েছি। ক্যাসেট চালু হতেই ভেসে এলো কাঁপা গলা। আমি সাংবাদিক অরূপ রহমান। আজ আমি এমন কিছু দেখেছি, যদি এটা প্রকাশ পায় দেশ কেঁপে উঠবে। হঠাৎ ধাম, বিকট শব্দ, কারো চিৎকার, তারপর একটি বাক্য, শিশুটাকে বাঁচাও। রেকর্ডিং শেষ। অর্ণব আর মেহরিন একে অপরের দিকে তাকালো। তৃতীয় টার্গেট। ঠিক তখনই খবর এলো, ফাইলে থাকা তৃতীয় ব্যক্তি অবসরপ্রাপ্ত বিচারপতি সঞ্জয় লাহিড়ী নিখোঁজ। অর্ণব সঙ্গে সঙ্গে তার বাড়িতে পৌঁছালে। বাড়ির দরজা খোলা, ভিতরে সব কিছু এলোমেলো, কিন্তু কোথাও মানুষ নেই। হঠাৎ দেয়ালে রক্ত দিয়ে লেখা, খেলা শেষ না হওয়া পর্যন্ত কেউ বাঁচবে না। অর্ণব ছাদে উঠতেই একটা ছায়া দ্রুত দৌড়ে পালাতে লাগল। সে পিছু নিল। বৃষ্টিতে ভেজা ছাদ, দুজনের মধ্যে তীব্র ধাওয়া। মুখোশধারী লোকটা হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে বলল, তুমি সত্যের খুব কাছে চলে এসেছ। অর্ণব বন্দুক তাক করল। মুখোশ খোলো। লোকটা হাসল। মুখোশটা আমার নয়, মুখোশ পড়ে আছে তোমাদের সিস্টেম। ঠিক তখনই সে নিচে লাফ দিল। অর্ণব দৌড়ে গিয়ে নিচে তাকালো। কেউ নেই, শুধু একটা কালো গাড়ি দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। সবচেয়ে বড় ধাক্কা। রাতে অর্ণব নিজের ডেস্কে ফিরে ফাইলটা আবার খুলল। ছেঁড়া পাতার ভাঁজে একটা ছোট্ট ছবি লুকানো ছিল। সে ছবিটা বের করল। একটি 8-9 বছরের ছেলে। ছবির পেছনে লেখা একমাত্র সাক্ষী, নাম অজানা। অর্ণব ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে গেল, কারণ ছেলেটার মুখটা হুবহু তার নিজের ছোটবেলার ছবির মতো। তার নিঃশ্বাস আটকে গেল। সে ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই তার মোবাইলে একটি মেসেজ এলো। অজানা নম্বর, মাত্র একটি লাইন, স্বাগতম অফিসার, এবার তুমি নিজের অতীতের তদন্ত শুরু করো। অর্ণবের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল, এই মামলার সঙ্গে শুধু শহরের ইতিহাস নয়, তার নিজের অতীতও জড়িয়ে আছে। রাত তখন প্রায় 1টা। ক্রাইম ব্রাঞ্চ অফিসে একা বসেছিল অর্ণব। তার সামনে পড়ে আছে সেই পুরনো ছবি। 8-9 বছরের একটি ছেলে। ছবির পেছনে লেখা একমাত্র সাক্ষী। ছবিটা যতবার দেখছে ততবারই মনে হচ্ছে, এটা তো তারই ছোটবেলার ছবি।
শেষে নিজের মানিব্যাগ থেকে শৈশবের একটি ছবি বের করল। দুটো ছবি পাশাপাশি রাখতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। একই মুখ, একই হাসি, একই কপালের ছোট্ট কাটা দাগ। অর্ণব ফিসফিস করে বলল, তাহলে আমি কি সেই রাতের সাক্ষী? মায়ের কাছে সেই রাতেই সে বাড়ি চলে গেল। তার মা সুচিত্রা সেন তখনও জেগেছিলেন। অর্ণব ছবিটা সামনে রেখে জিজ্ঞেস করল, মা, আমি কি সত্যিই তোমার নিজের ছেলে? প্রশ্নটা শুনে সুচিত্রা দেবীর হাত কেঁপে উঠল। চায়ের কাপ মেঝেতে পড়ে ভেঙে গেল। তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আজ এত বছর পর সত্যিটা জানার সময় এসেছে। অর্ণব নিঃশব্দে বসে রইল। সুচিত্রা দেবী ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমার বয়স তখন মাত্র ৮ বছর। এক রাতে তোমার বাবা তোমাকে নিয়ে কোথাও গিয়েছিলেন। তারপর গভীর রাতে পুলিশ তোমাকে আমাদের বাড়িতে রেখে যায়। তুমি শুধু কাঁদছিলে আর বারবার একটা কথাই বলছিলে, ওরা সবাইকে মেরে ফেলেছে। তারপর তোমার স্মৃতি হারিয়ে যায়। ডাক্তার বলেছিলেন বড় একটা মানসিক আঘাত পেয়েছিলে। অর্ণব স্তব্ধ। আমার বাবা কোথায়? সুচিত্রা দেবীর চোখ ভিজে উঠল। সেদিনের পর আর কখনো ফিরে আসেনি। মা আলমারির ভেতর থেকে একটি পুরনো লোহার বাক্স বের করলেন। এটা তোমার বাবার। বাক্স খুলতেই কয়েকটি পুরনো ছবি, একটি ডায়েরি আর একটি চাবি পেল অর্ণব। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি অর্ণব বড় হয়ে এটা পড়ে তাহলে বুঝবে আমি হয়তো আর বেঁচে নেই। বাবার লেখা ডায়েরিতে লেখা ছিল, আমি ইন্সপেক্টর অরিন্দম সেন। আমি এমন এক অপরাধের তদন্ত করছি যেখানে ৭ জন ক্ষমতাবান মানুষ জড়িত। তারা শুধু খুনি নয়, তারা পুরো সিস্টেমকে কিনে নিয়েছে। যদি আমি মামি মারা যাই, আমার ছেলেকে বাঁচিও, কারণ সে সব দেখেছে। অর্ণবের চোখ ভিজে উঠল। হঠাৎ শেষ পাতায় একটা লাইন চোখে পড়ল, বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই আছে। পরদিন সকালে কমিশনার দেবাশিস ঘোষ অর্ণবকে নিজের কেবিনে ডাকলেন। টেবিলের ওপর ব্ল্যাক ফাইল ৭৭ রাখা। তিনি ঠান্ডা গলায় বললেন, ফাইলটা কোথায় পেলে? অর্ণব উত্তর দিল, পুরনো আর্কাইভে। কমিশনার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এই তদন্ত আজ থেকেই বন্ধ। অর্ণব অবাক, কিন্তু স্যার, এটা আদেশ। ২ জন মানুষ মারা গেছে। কমিশনার এবার রেগে উঠলেন, আমি যা বলছি তাই করবে। অর্ণব বুঝতে পারল কমিশনার কিছু লুকোচ্ছেন। তৃতীয় মৃতদেহ। ঠিক তখনই ওয়্যারলেসে খবর এলো, তৃতীয় মৃতদেহ উদ্ধার হয়েছে। অর্ণব ছুটে গেল। শহরের বাইরে একটি পরিত্যক্ত চার্চ। সেখানে পড়ে আছে অবসরপ্রাপ্ত বিচারপতি সঞ্জয় লাহিড়ীর দেহ। একই অবস্থা, শরীরে রক্ত নেই, কিন্তু এবার মৃতদেহের পাশে শুধু খাম নয়, একটি দাবার বোর্ড। বোর্ডের ৭টি ঘুঁটির মধ্যে ৩টি ফেলে দেওয়া হয়েছে, ৪টি এখনও দাঁড়িয়ে। খামের ভেতরে লেখা, টিম শেষ, ৪ জন বাকি। ডাক্তার রাহুল বললেন, একটা অদ্ভুত বিষয় পেয়েছি। কি? ৩ জনের শরীরে একই ধরনের বিরল রাসায়নিক পাওয়া গেছে। কিসের? ডাক্তার বললেন, এই রাসায়নিক সাধারণত সামরিক পরীক্ষাগারে ব্যবহার হয়। অর্ণবের কপালে ভাঁজ পড়ল। এটা কি সাধারণ সিরিয়াল কিলারের কাজ, নাকি এর পেছনে আরও বড় কেউ আছে? রাতে অর্ণবের অফিসের জানালায় একটা পাথর এসে পড়ল। পাথরের সঙ্গে বাঁধা একটা কাগজ। তাতে লেখা, আজ রাত ১২টায় পুরনো ডকইয়ার্ডে এসো, একা এসো। সত্য জানতে চাইলে। রাত ঠিক ১২টা। চারদিকে কুয়াশা, পুরনো জাহাজ, ভাঙা কন্টেইনার। অর্ণব একা দাঁড়িয়ে। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই মুখোশধারী মানুষ। সে ধীরে ধীরে বলল, তুমি এখনও আমাকে চিনতে পারোনি। অর্ণব বন্দুক তুলল। তুমি কে? লোকটা নিজের গ্লাভস খুলল। তার ডান হাতে একটি পুরনো পোড়া দাগ। অর্ণবের চোখ বড় হয়ে গেল, কারণ একই রকম পোড়া দাগ তার বাবার ছবিতেও ছিল। লোকটা বলল, তোমার বাবা আমাকে বাঁচিয়েছিলেন। অর্ণব হতবাক। তাহলে উনি কোথায়? লোকটা নিচু গলায় বলল, তিনি মারা যাননি।
অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কি বলছো? লোকটা বলল, তোমার বাবা এখনো বেঁচে আছেন, কিন্তু যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই তাকে বন্দি করে রেখেছে। ঠিক তখনই ধাম, দূর থেকে গুলির শব্দ। মুখোশধারী লোকটা অর্ণবের সামনে লুটিয়ে পড়ল। তার বুক থেকে রক্ত বেরোতে লাগল। মরার আগে সে কষ্ট করে শুধু একটা কথাই বলল, কমিশনারকে বিশ্বাস করো না। লোকটা নিঃশ্বাস ত্যাগ করল। অর্ণব ঘুরে দাঁড়াতেই দেখল অন্ধকারে একজন স্নাইপার পালিয়ে যাচ্ছে। সে দৌড়ে পিছু নিল, কিন্তু স্নাইপার অদৃশ্য হয়ে গেল। শুধু মাটিতে পড়েছিল একটি পুলিশের অফিসিয়াল বুলেট শেল। অর্ণব সেটা হাতে তুলে নিল। তার মাথায় এখন একটাই প্রশ্ন, খুনি কি পুলিশেরই কেউ? রাত তখন 1:45। পুরনো ডকইয়ার্ডে মুখোশধারী লোকটার নিথর দেহের পাশে দাঁড়িয়ে ছিল অর্ণব। তার হাত কাঁপছে। মাটিতে পড়ে আছে একটি পুলিশ গ্রেডের 9 মিলিমিটার বুলেট শেল। মুখোশধারী মারা যাওয়ার আগে মাত্র একটি কথাই বলেছিল, কমিশনারকে বিশ্বাস করো না। অর্ণব শেলটা পকেটে রেখে কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। তার মনে হচ্ছিল এই মামলায় পুলিশই হয়তো সবচেয়ে বড় সন্দেহভাজন। পরদিন সকালে অর্ণব কাউকে কিছু না জানিয়ে ফরেন্সিক ল্যাবে গেল। ডাক্তার রাহুল শেলটা পরীক্ষা করে বললেন, এটা সাধারণ গুলি নয়। মানে? এই ধরনের বুলেট শুধু পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ব্যবহার করে। অর্ণব অবাক। কতজন অফিসারের কাছে এই অস্ত্র থাকে? ডাক্তার কম্পিউটারে তালিকা বের করলেন, মোটে 12 জন। অর্ণব দ্রুত নামগুলো দেখে নিল। একটা নাম দেখে তার বুক ধক করে উঠল, দেবাশিস ঘোষ, পুলিশ কমিশনার। অর্ণব এবার 1999 সালের সেই গুদামে গেল যেখানে অপারেশন ব্ল্যাক 77 ঘটেছিল। বছরের পর বছর জায়গাটা পরিত্যক্ত, ভাঙা দেওয়াল, মরিচা ধরা লোহার দরজা, ধুলো আর মাকড়সার জালে ঢাকা। সে টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। হঠাৎ তার চোখ পড়ল মেঝের ওপর একটা পুরনো রক্তের দাগ, যেন কেউ ইচ্ছে করে পরিষ্কার করেছিল। দেওয়ালের এক কোণে খোদাই করা এস। অর্ণব থমকে গেল। অরিজব সেন, তার বাবার নাম। দেওয়ালটা ভালো করে পরীক্ষা করতে গিয়ে সে একটা লুকানো সুইচ পেল। সুইচ চাপতেই ভারী শব্দ করে দেওয়ালের একটা অংশ সরে গেল। ভেতরে তোরে ছোট্ট একটা গোপন ঘর। ঘরে একটা টেবিল, কয়েকটা পুরনো কম্পিউটার আর একটা ভিডিও ক্যাসেট। তার ওপরে লেখা 17 জুলাই 1999। অর্ণব ক্যাসেটটা ডিজিটাল প্লেয়ারে চালালো। ভিডিও শুরু হলো। ক্যামেরা কাঁপছে, মনে হচ্ছে কেউ লুকিয়ে ভিডিও করছে। দেখা গেল 7 জন প্রভাবশালী ব্যক্তি একটা টেবিল ঘিরে বসে আছে। তাদের সামনে একটা ছোট্ট মেয়ে আর একজন বিজ্ঞানী। বিজ্ঞানী কাঁদতে কাঁদতে বলছেন, আমি এই রাসায়নিক অস্ত্র তৈরি করব না। একজন ব্যবসায়ী চিৎকার করে বলল, অনেক দেরি হয়ে গেছে। তারপর গুলি। বিজ্ঞানী মাটিতে পড়ে গেলেন। ছোট্ট মেয়েটা চিৎকার করতে লাগল। ঠিক তখনই ক্যামেরার সামনে একজন পুলিশ অফিসার এসে দাঁড়ালেন। তিনি আর কেউ নন, অর্ণবের বাবা, ইন্সপেক্টর অরিন্দম সেন। তিনি চিৎকার করে বললেন, সবাইকে গ্রেফতার করা হবে। কিন্তু হঠাৎ পেছন থেকে আরেকজন পুলিশ অফিসার বন্দুক তাক করল। একটি গুলি। অরিন্দম সেন মাটিতে পড়ে গেলেন। ভিডিও কেঁপে উঠল, তারপর বন্ধ। অর্ণবের চোখে জল চলে এলো। ভিডিওটা কয়েকবার চালিয়ে সে একটি বিষয় লক্ষ্য করল। যে পুলিশ অফিসার গুলি করেছিল তার মুখ পরিষ্কার দেখা যায়নি, কিন্তু তার হাতে একটা বড় রূপোর আংটি ছিল। অর্ণবের মনে পড়ল, কমিশনার দেবাশিস ঘোষ সবসময় ঠিক একই ধরনের আংটি পরে। ঠিক তখনই অর্ণবের ফোন বেজে উঠল। অজানা নম্বর। ওপাশে কাপা গলায় মেহরিন। অর্ণব, আমাকে বাঁচাও। হঠাৎ চিৎকার, তারপর ফোন কেটে গেল। অর্ণব দ্রুত লোকেশন ট্র্যাক করল। লোকেশন দেখাচ্ছে পুরনো জুট মিল। রাত 10:35 অর্ণব একাই জুট মিলে ঢুকল। চারদিকে অন্ধকার। হঠাৎ ওপর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, অফিসার,
তুমি ঠিক সময়ে এসেছো। অর্ণব টর্চের আলো ফেলতেই দেখল মেহরিনকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে একজন মুখোশধারী। অর্ণব চিৎকার করল, ওকে ছেড়ে দাও। লোকটা হাসল। একটা প্রশ্নের উত্তর দাও। কি? তুমি কি সত্যিটা জানতে চাও নাকি ওকে বাঁচাতে চাও? অর্ণব চুপ। লোকটা ৩ পর্যন্ত গুনতে শুরু করল। ১, ২। ঠিক তখনই ধাম আরেকটা গুলির শব্দ। মুখোশধারী মাটিতে পড়ে গেল। অর্ণব অবাক হয়ে পিছনে তাকালো। সেখানে দাঁড়িয়ে পুলিশ কমিশনার দেবাশিস ঘোষ। তিনি বললেন, ঠিক সময়ে পৌঁছে গেলাম। মেহরিনকে উদ্ধার করা হলো। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু অর্ণব লক্ষ্য করল কমিশনারের ডান হাতে সেই একই রূপোর আংটি, ঠিক ভিডিওতে দেখা আংটির মতো। সেদিন রাতে বাড়ি ফিরে অর্ণব ভিডিওটা আবার চালালো। ভিডিও থামিয়ে আংটির ক্লোজ আপ করল। তারপর কমিশনারের আজকের ছবি খুলল। দুটো আংটি, একই ডিজাইন, একই খোদাই, একই চিহ্ন। অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তাহলে ২৫ বছর আগে আমার বাবাকে গুলি করেছিল কমিশনার? ঠিক তখনই দরজায় ঠক ঠক ঠক। অর্ণব বন্দুক হাতে দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু একটি কালো খাম। খামের ওপর লেখা ফাইল ৭৭। ভেতরে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মানুষ, হাত পা শিকলে বাঁধা। ছবির পেছনে লেখা, তোমার বাবা এখনও বেঁচে আছেন, তাকে বাঁচাতে চাইলে কাল রাত ১২টায় একাই এসো। আর নিচে একটি ঠিকানা, ব্ল্যাক হিল বাংকার। অর্ণব ছবিটা শক্ত করে ধরে রইল। তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এখন তার সামনে। রাত ১১:৪৫। কলকাতা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত সামরিক বাংকার। স্থানীয় মানুষ এটাকে বলে ব্ল্যাক হিল বাংকার। বছরের পর বছর কেউ এখানে আসে না। লোকমুখে প্রচলিত আছে রাতে এখানে মানুষের চিৎকার শোনা যায়। কিন্তু আজ সেই বাংকারের সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। এক হাতে টর্চ, অন্য হাতে সার্ভিস রিভলভার। খামের ছবিটা সে বারবার দেখছে। যদি সত্যিই তার বাবা বেঁচে থাকেন, তাহলে আজ ২৫ বছরের রহস্যে শেষ হতে চলেছে। বাংকারের বিশাল লোহার দরজা অর্ধেক খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিল। ছাদের পাইপ থেকে টুপটাপ পানি পড়ছে। পুরনো জেনারেটরের শব্দ। অর্ণব ধীরে ধীরে নিচে নামল। হঠাৎ দূর থেকে কারো কাশির শব্দ। সে আলো ফেলতেই দেখতে পেল একজন বৃদ্ধ মানুষ শিকলে বাঁধা, দীর্ঘ দাড়ি, মুখে অসংখ্য আঘাতের দাগ, কিন্তু চোখ দুটো অদ্ভুত পরিচিত। লোকটা কষ্ট করে মাথা তুলল, তারপর ফিসফিস করে বলল, অর্ণব। অর্ণবের বুক কেঁপে উঠল। বাবা! সে ছুটে গিয়ে শিকল খুলতে লাগল। বৃদ্ধ লোকটি কাঁপা হাতে তার মুখ ছুঁয়ে বললেন, তুই এত বড় হয়ে গেছিস। ২৫ বছর পর বাবা ছেলের প্রথম দেখা। দুজনের চোখে শুধু জল। অর্ণব জিজ্ঞেস করল, আপনি বেঁচে ছিলেন অথচ কেউ জানত না কেন? অরিন্দম সেন ধীরে ধীরে বললেন, কারণ যারা আমাকে বন্দি করেছিল তারা শুধু অপরাধী নয়, তারা রাষ্ট্রের ভেতরে লুকিয়ে থাকা অপরাধ চক্র। অরিন্দম বলতে শুরু করলেন, ১৯৯৯ সালে ৭ জন প্রভাবশালী মানুষ একটি গোপন সামরিক রাসায়নিক বিক্রি করতে চেয়েছিল। একজন বিজ্ঞানী বাধা দেন, তাকে হত্যা করা হয়। তার মেয়েকেও মারতে চেয়েছিল, কিন্তু আমি তাকে পালিয়ে যেতে সাহায্য করি। তুই সেদিন ঘটনাস্থলে পৌঁছে সব দেখে ফেলেছিলি, তাই তোকে মেরে ফেলতে চেয়েছিল ওরা। আমি তোকে বাঁচিয়ে দিই। অর্ণব স্তব্ধ। সেই ছোট্ট মেয়েটা এখন কোথায়? অরিন্দম ধীরে বললেন, সে এখন তোমার খুব কাছেই আছে। ঠিক তখনই পুরো বাংকার কেঁপে উঠল। বুম! একটি বিস্ফোরণ। বাতি নিভে গেল। অন্ধকার। তারপর স্পটলাইট জ্বলে উঠল। দূরে দাঁড়িয়ে একজন হাততালি দিচ্ছে। ধীরে ধীরে আলোয় এগিয়ে এলো পুলিশ কমিশনার দেবাশিস ঘোষ।
তার সঙ্গে অন্তত ২০ জন সশস্ত্র লোক। তিনি হাসতে হাসতে বললেন, অভিনন্দন অর্ণব, অবশেষে তুমি সত্যিটা জেনে গেলে। অর্ণব বন্দুক তুলল। আমার বাবাকে বন্দি করে রেখেছিলে? কমিশনার শান্ত গলায় বললেন, হ্যাঁ, কারণ ও বেঁচে থাকলে আমার সাম্রাজ্য অনেক আগেই শেষ হয়ে যেত। অর্ণব রাগে চিৎকার করল, তাহলে এতগুলো খুনও তুমি করিয়েছ? কমিশনার কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, না। অর্ণব থমকে গেল। মানে? কমিশনার বললেন, আমি দুর্নীতিগ্রস্ত, কিন্তু আমি খুনি নই। পুরো বাংকার নিস্তব্ধ। কমিশনার আবার বললেন, যে ৭ জন সেদিন ছিল, আমি তাদের একজন, কিন্তু আমাদের একজন একজন করে হত্যা করছে, আর সেই মানুষটাকে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। অর্ণব হতবাক। যদি কমিশনার খুনি না হয়, তাহলে কে? ঠিক তখনই বাংকারের স্পিকারে ভেসে এলো এক নারীর কণ্ঠ। শেষ পর্যন্ত সবাই এক জায়গায় জড়ো হয়েছে। সবাই চারদিকে তাকাতে লাগল। ধীরে ধীরে উপরের ক্যাটওয়াক থেকে একজন নারী নিচে নেমে এলো। কালো পোশাক, হাতে স্নাইপার রাইফেল, মুখে ঠান্ডা হাসি। অর্ণবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে চিৎকার করে উঠল, মেহরিন! হ্যাঁ, ক্রাইম রিপোর্টার মেহরিন। সে ধীরে ধীরে বলল, আমি সাংবাদিক নই অর্ণব, আমি সেই বিজ্ঞানীর মেয়ে যাকে তোমার চোখের সামনে হত্যা করা হয়েছিল। অর্ণবের মনে পড়ল বাবার কথা। ছোট্ট মেয়েটা এখন তোমার খুব কাছেই আছে। সবকিছু যেন এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। মেহরিনই ছিল ব্ল্যাক ৭৭-এর প্রতিশোধ। বাংকারের ভেতর যেন সময় থেমে গেছে। একদিকে পুলিশ কমিশনার দেবাশিস ঘোষ এবং তার সশস্ত্র বাহিনী, অন্যদিকে অর্ণব ও তার বাবা ইন্সপেক্টর অরিন্দম সেন, আর সবার সামনে দাঁড়িয়ে আছে মেহরিন। তার চোখে কোনো রাগ নেই, শুধু বরফের মতো ঠান্ডা প্রতিশোধ। সে ধীরে ধীরে বলল, ২৫ বছর ধরে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। মেহরিন গভীর শ্বাস নিল। সেদিন তোমরা শুধু আমার বাবাকে হত্যা করনি, আমার পুরো পৃথিবীটা কেড়ে নিয়েছিলে। সে কমিশনারের দিকে তাকালো। তোমরা ৭ জন মানুষ নিজেদের ক্ষমতা বাঁচানোর জন্য শত শত নির্দোষ মানুষকে মেরেছিলে। কমিশনার চিৎকার করে উঠলেন, চুপ করো! মেহরিন হাসল, আজ সত্যিটা সবাই জানবে। মেহরিন নিজের ঘড়ির একটি বোতাম চাপল। হঠাৎ বাংকারের চারদিকে লাল আলো জ্বলে উঠল। বড় স্ক্রিনে ভেসে উঠল, লাইভ স্ট্রিম কানেক্টেড। অর্ণব অবাক হয়ে বলল, এটা কি? মেহরিন বলল, গত ১ ঘন্টা ধরে এই বাংকারের সবকিছু দেশের কোটি কোটি মানুষ লাইভ দেখছে। কমিশনারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অসম্ভব! না, আজ আর কোনো সত্য লুকিয়ে রাখা যাবে না। রাগে পাগল হয়ে কমিশনার বন্দুক তুললেন, চিৎকার করে বললেন, হ্যাঁ, আমরাই সেই অপারেশন করেছিলাম। সরকারের গোপন রাসায়নিক অস্ত্র বিদেশে বিক্রি করার পরিকল্পনা ছিল। যে বাধা দিয়েছে তাকে সরিয়ে দিয়েছি। সারা দেশের মানুষ লাইভে সব শুনছে। অর্ণব স্তব্ধ। তার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই কমিশনারের পাশে দাঁড়ানো এক অফিসার হঠাৎ বন্দুক ঘুরিয়ে কমিশনারের বুকে তাক করল। অর্ণব তাকে চিনতে পারল। ডেপুটি কমিশনার অমিতাভ রায়। সে ঠান্ডা গলায় বলল, স্যার, আপনার সময় শেষ। কমিশনার অবাক, তুমি? অমিতাভ হেসে বলল, গত ১০ বছর ধরে আপনার সব কালো টাকা আমি সামলেছি। আজ সব সম্পত্তি আমার হবে। অর্ণব বুঝতে পারল আসল বিশ্বাসঘাতক আরেকজন। ধাম! প্রথম গুলি ছুটল। এক মুহূর্তে পুরো বাংকার যুদ্ধক্ষেত্রে পরিণত হল। চারদিকে গুলি, বিস্ফোরণ, চিৎকার। অর্ণব বাবাকে আড়ালে নিয়ে গেল। মেহরিন স্নাইপার দিয়ে একের পর এক অপরাধীকে গুলি করছে। কমিশনার নিজের লোকদের গুলিতেই আহত হলেন। অমিতাভ পালানোর চেষ্টা করল। অর্ণব দৌড়ে তার পিছু নিল। বাংকারের ছাদ, বাইরে ঝড়, বৃষ্টি। অমিতাভ হেলিকপ্টারের দিকে দৌড়াচ্ছে। অর্ণব চিৎকার করল, থামো! অমিতাভ ঘুরে গুলি চালালো। গুলি অর্ণবের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। তবুও সে থামল না। শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে অমিতাভকে মাটিতে ফেলে দিল। দুজনের মধ্যে শুরু হলো হাতাহাতি। অমিতাভ ছুরি বের করল। ঠিক তখন
ধাম, একটি গুলি। অমিতাভ থমকে গেল। তার বুক দিয়ে রক্ত ঝরতে লাগল। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। অর্ণব পিছনে তাকিয়ে দেখল গুলিটা চালিয়েছেন ইন্সপেক্টর অরিন্দম সেন। ২৫ বছর পর আবার তিনি নিজের ছেলেকে বাঁচালেন। সব শেষ। পুলিশের ব্যাকআপ এসে গেছে। কমিশনারকে গ্রেফতার করা হলো। মেহরিন চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্ণব তার কাছে গিয়ে বলল, তুমি চাইলে আইনের পথেও বিচার পেতে পারতে। মেহরিন মৃদু হেসে বলল, আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম সত্য প্রকাশ হওয়াই সবচেয়ে বড় বিচার। সে নিজের অস্ত্রটা মাটিতে রেখে দিল। সবাই যখন বাংকার থেকে বেরিয়ে আসছে, অর্ণব হঠাৎ দেখল বাংকারের এক কোণে একটি পুরনো কম্পিউটার এখনও চালু। স্ক্রিনে মাত্র একটি লাইন লেখা, ব্ল্যাক ফাইল ৭৭, অ্যাক্সেস ডিনাইড। তার নিচে আরেকটি লাইন ধীরে ধীরে ভেসে উঠল, মাস্টার ইউজার কানেক্টেড। অর্ণব অবাক, মাস্টার ইউজার? ঠিক তখনই সব স্ক্রিন একসঙ্গে কালো হয়ে গেল। একটি বিকৃত কণ্ঠ ভেসে এলো, তোমরা ভেবেছ খেলা শেষ? ব্ল্যাক ৭৭ শুধু একটি ফাইল নয়, এটা একটি সংগঠন। স্ক্রিনে একটি অজানা মানুষের ছায়া দেখা গেল। মুখ দেখা যাচ্ছে না। সে শুধু বলল, ওয়েলকাম টু লেভেল 2, অফিসার অর্ণব সেন। তারপর পুরো কম্পিউটার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেল। অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝল, আজ যে যুদ্ধ শেষ হলো, এটা ছিল আরও বড় যুদ্ধের শুরু। আপনারা শুনছিলেন ব্ল্যাক ফাইল ৭৭। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং গপ্প.com-এ একটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসব আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ এই চ্যানেলের অন্যান্য গল্প শুনতে চোখ রাখুন গপ্প.com-এ।